প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। দর্শক, আমরা এমন একটি দিনে আপনাদের সামনে হাজির হয়েছি, যেই দিনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য ঐতিহাসিক। বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি আদায় এবং তাদের সমর্থন আদায়ের জন্য প্রবাস থেকে, বিশেষ করে ব্রিটেন প্রবাসী বাঙালিরা এবং ব্রিটিশ নাগরিকরা যেভাবে সমর্থন করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, সেই সমর্থনের একটি ঐতিহাসিক দিন হচ্ছে ২৯শে জুলাই। এই দিনটিতে ব্রিটেন থেকে প্রকাশিত হয়েছিল বাংলাদেশের প্রথম ডাকটিকিট। বাংলাদেশের যখন জন্ম হয়নি, তখন বাংলাদেশের ডাকটিকিট প্রকাশিত হয়েছে লন্ডন থেকে, এবং সেই দিনটির ৫০ বছর পূর্তি হচ্ছে, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পাশাপাশি বাংলাদেশ সরকার উদযাপন করছে প্রথম ডাকটিকিট প্রকাশের সুবর্ণ জয়ন্তী। এই মাহেন্দ্রক্ষণটিকে স্মরণীয় করে রাখবার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বারকে, এবং আমার সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রথম ডাকটিকিটের ডিজাইনার বিমান চাঁদ মল্লিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আমি শুরুতেই যদি মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাই, ঠিক কোন প্রেক্ষাপটে আবারও আপনারা নতুন করে এই ডাকটিকিট প্রকাশ করবার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন? আসলে দেখেন, আমি এটা অন্তত অন্তর থেকে বিশ্বাস করি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের জন্য জীবনের শ্রেষ্ঠ সময়। বাংলাদেশ রাষ্ট্র গঠন করাটা এটি আমাদের বিশাল অর্জন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা ২০২০ সাল থেকে পালন করে আসছি, এবছরও করছি আমরা, এবং এর সাথে ২০২১ যুক্ত হয়ে গেছে। তো আমরা যখন বাংলাদেশ রাষ্ট্রের কথা চিন্তা করি, তখন এই বিষয়টি আসে যে এই উপমহাদেশ ঔপনিবেশিক সময়কালটা অতিক্রম করার পরে যখন বিভাজিত হয়, সেই বিভাজনের মধ্যে বাঙালিদের একটা বড় প্রত্যাশা ছিল। আমরা যারা বাঙালিরা পূর্ব পাকিস্তান নামক একটি ভৌগোলিক সীমারেখার মধ্যে পাকিস্তানের অংশ হয়েছিলাম, আমরা আমাদের নিজেদের অস্তিত্ব, নিজেদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং স্বায়ত্তশাসন সমস্ত কিছু নিয়ে একটি নিজস্ব ভূমি হিসেবে পেতে চেয়েছিলাম। আমাদের দুর্ভাগ্য, পাকিস্তান রাষ্ট্র গঠনের পরপরই আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা উল্টো দিকে প্রবাহিত শুরু করলো। আমরা একটা স্বাধীন দেশ হওয়ার বদলে একটা উপনিবেশে পরিণত হয়ে গেলাম। আমরা শাসন শোষণের একটা মানে অস্বাভাবিক রকমের একটা বিপজ্জনক পরিস্থিতির ভিতরে গিয়ে দাঁড়ালাম। এবং আপনারা সবাই জানেন যে আমাদের প্রথম যে জায়গাটার উপরে আঘাত এসেছিল সেটা হচ্ছে আমাদের ভাষা, তারপরে সংস্কৃতি, তারপরে সামগ্রিকভাবে যদি দেখেন তাহলে একেবারে রাষ্ট্র শাসনের, প্রশাসনের সমস্ত কিছুর ক্ষেত্রে এই আমাদের অঞ্চলটি একেবারে সম্পূর্ণভাবে উপেক্ষিত, নির্যাতিত হচ্ছিল। আমাদের সৌভাগ্য যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু একসময় পাকিস্তান আন্দোলনের পক্ষে ছিলেন, কিন্তু তিনি যে পাকিস্তান গড়ে তুলতে চেয়েছিলেন, পাকিস্তান জন্মের পর অনুভব করলেন সেই পাকিস্তান তৈরি হয়। তারপর থেকেই তিনি আসলে রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গঠন করেন এবং পরবর্তীকালে আওয়ামী লীগ গঠন করেন। এবং বাংলাদেশের আসলে প্রথম যে আন্দোলনটা দিয়ে আমাদের এই স্বাধীনতা যুদ্ধটা শুরু হয়, সেটা হচ্ছে ভাষা আন্দোলন। এবং ভাষার দাবিতে রক্ত দিয়ে আমরা আসলে এই মাটিকে পবিত্র করে আমরা সামনের দিকে গিয়েছি। এবং একই সালে বস্তুত পক্ষে একেবারে 47 সালেই বঙ্গবন্ধু চিন্তা করেছেন বাংলা ভাষা সম্পর্কিত একটি স্বাধীন রাষ্ট্র সম্পর্কিত। তাদের মূল পরিকল্পনা তো ছিল যে হ্যাঁ, যে রাষ্ট্র কাঠামোর মধ্যেই গঠিত হোক না কেন, এই বাংলাদেশ এই অংশটি একটি
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মোটামুটি গড়ে উঠবে। আমাদের ভিত্তি ছিল 1940 সালের লাহোর প্রস্তাব। তো সেই জায়গাটায় যখন আমরা হোঁচট খেলাম, হোঁচট খাওয়ার পরে আপনি কিন্তু দেখতে পাবেন যে বিশেষ করে 48 সাল থেকে আরম্ভ করে একেবারে 1971 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের এই বাংলাদেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যত উপায়ে সম্ভব তত উপায়ে যুদ্ধ করেছে। এটি কলমের যুদ্ধ হয়েছে, এটা সাংস্কৃতিক যুদ্ধ হয়েছে, এটা রাস্তায় নেমে হয়েছে, জনসভা করে হয়েছে, এবং এই সমস্ত আন্দোলনের নেতা ছিলেন একজনই, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সেই সময়ে আপনারা সবাই জানেন 70-এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে তো বটেই, পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করার মতো সংখ্যাগরিষ্ঠতা ওই নির্বাচনে অর্জন করে। তারপরে ইয়াহিয়া খান কি করে সেই কাহিনী আমরা সবাই জানি। এবং আমরা তারপরেও এইটি আমি স্পষ্ট করে বলবো যে আমরা চেষ্টা করেছি যে ঠিক আছে, গণতান্ত্রিক পথে আলোচনার মাধ্যমে দিয়ে আমরা যেন আমাদের দাবিগুলো আদায় করতে পারি। কিন্তু শেষ মুহূর্তে 25শে মার্চের রাত্রে যখন এই অপারেশন সার্চ লাইট দিয়ে বাঙালিদের নির্যাতন করা শুরু করা হয়, তখন কিন্তু আমাদের রুখে দাঁড়ানো ছাড়া আর বিকল্প কোনো রাস্তা ছিল না। তো আমরা নিরস্ত্র অবস্থায়, একেবারে অস্ত্রহীন অবস্থাতে আমরা মানে পৃথিবীর অন্যতম সেরা একটা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামি। এই যে যুদ্ধে নামাটা, সেই যুদ্ধের নামাটা 25শে মার্চ রাত্র থেকে সরাসরি প্রত্যক্ষ বা সশস্ত্র যুদ্ধে পরিণত হয়। এর আগে আমরা সশস্ত্র যুদ্ধের স্লোগান দিয়েছি, তার প্রস্তুতি করেছি, এবং এমনকি দেশের নাম, জাতির নাম, দেন জাতির পিতার নাম, জাতীয় সঙ্গীত, এর সমস্ত কিছু কিন্তু আমরা ঠিক করে রেখেছি। ওই সময়ে গিয়ে আমরা যখন যুদ্ধে নামলাম, তখন কিন্তু আমাদের এই যুদ্ধটা নানা ফ্রন্টে ছড়িয়ে পড়ে। একটি ফ্রন্ট যেমন ধরেন আমাদের সাংস্কৃতিক কর্মীরা তাদের মতন করে চেষ্টা করেছে বাংলাদেশের পক্ষে সারা বিশ্বে জনমত গড়ে তোলার জন্য। আমাদের এমনকি স্বাধীন বাংলা ফুটবল দল ছিল, যে দলটি মোটামুটি ভাবে ফুটবল খেলে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করেছে। কিন্তু এটি আমাদের জন্য খুবই মানে সত্যি সত্যি একটি গর্বের বিষয় যে আমাদের মুজিবনগর সরকার যখন গঠিত হয়, তারপরই যে ব্রিটিশ ডাক বিভাগের জন স্টোন এসে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, অস্থায়ী সরকার যেটা বা প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার যে নামে বলি না কেন, তার সাথে দেখা করেন এবং তিনি প্রস্তাব করেন যে আসলে এরকম একটি ডাক টিকিট প্রকাশ করে আমাদের এই যে এটাকে সারা বিশ্বের কাছে তুলে ধরার একটা সুযোগ আছে। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন ওনাকে বলেছেন যে আমরা তো বুঝতেই পারছেন একেবারে মানে শূন্য হাতে ভঙ্গুর অবস্থায় আছি, তো আপনি যা আয়োজনটা করেন আমাদেরকে একটু এই ক্ষেত্রে সহায়তা করেন। তারই ফলো আপ হিসেবে প্র্যাকটিক্যালি আপনার এই আপনি যে ভূমিকায় বললেন যে ব্রিটেন থেকে প্রথম এই 8টি ডাক টিকেটের একটা সেট প্রকাশ করা হয়। এটা 26শে জুলাই প্রথম ব্রিটিশ পার্লামেন্টে আমাদের মরহুম রাষ্ট্রপতি আবু সাইদ সাহেব স্থাপন করেন, দেখান। কিন্তু এটি আসলে প্রকাশিত হয় 29শে জুলাই। তো আমরা সেই 29শে জুলাইকে আপনি যথার্থই বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত কিছুতেই সুবর্ণ জয়ন্তী কিন্তু এইবার আমাদের 2021 সালে। ফলে আমরা একেবারে যেখান থেকে 2021 সালের শুরু থেকে আমাদের যেই সব ঘটনাগুলো মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় মাইল ফলক, মুক্তিযুদ্ধের পুরো 9 মাসের সকল ঘটনা তো আমরা ডাক টিকেটে তুলে ধরতে পারবো না। আমরা সামগ্রিকভাবে, যেমন ধরেন আমাদের হাজার হাজার গেরিলা যুদ্ধ হয়েছে, মানে হাজার হাজার ডাক টিকিট প্রকাশ করে তো ওই গেরিলা যুদ্ধগুলোকে প্রকাশ করতে পারবো না। আমরা গেরিলা যুদ্ধ নামে এটা ডাক টিকিট করে গেরিলা যুদ্ধকে তার সুবর্ণ জয়ন্তী উদযাপনের যে
বিষয়টি সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর এইটি আমাদের কাছে মনে হয়েছে যে এটি এটি অসাধারণ কাজ, যে আমাদের একেবারে ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুরু করে এরপরে তো পৃথিবীর বহু দেশে আমাদের এই ডাক টিকিট মানে জাস্ট প্রকাশ করা হয়েছে, যদি আমরা সেটিকে দেখিয়েছি। এবং এইটি মুক্তিযুদ্ধের জন্য দুটো বড় কাজ করেছে। একটি হচ্ছে একটা জনমত সংগ্রহ করেছে, সারা বিশ্ব তখন জানতে পেরেছে যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের জন্ম হচ্ছে এবং এই রাষ্ট্রের জন্য লড়াই হচ্ছে, এই রাষ্ট্রের জন্য জন একটা বড় ভূমিকা রেখেছে। মানে আন্তর্জাতিক জনসমর্থনটা তো আমাদের আসলে খুবই প্রয়োজনীয় ছিল। অন্য দিক থেকে এই ডাক টিকিট বিক্রি করে যে অর্থটি পাওয়া গেছে, সেটিও কিন্তু বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধ এবং শরণার্থী যারা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা এই রকম অবিস্মরণীয় একটা জিনিসকে কখনোই কোনো অবস্থাতে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ভুলে থাকতে পারি না। এবং সেই কারণেই আমরা এইটাকে স্মরণ করেছি এবং আমরা কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করতে চাই আমার সামনে পরম শ্রদ্ধেয় বিমান মল্লিক মহোদয় আছেন, যিনি এই ডাক টিকিটগুলোকে ডিজাইন করেছেন। এবং আমি মুগ্ধ হয়ে গেছি যে কি অসাধারণ সৌন্দর্য নিয়ে, কি অসাধারণ আপনার একটা থিম নিয়ে এই ডাক টিকিট গুলো তৈরি করা হয়েছে। এবং আমাদের কাছে আরেকটু বিস্ময়ের মনে হয় যে দেখেন, বঙ্গবন্ধু কিন্তু তখন পাকিস্তানের কারাগারে, কিন্তু বঙ্গবন্ধুর ছবি দিয়েও কিন্তু একটা ডাক টিকিট করা হয়েছে। তার মানে হচ্ছে আমরা আমাদের রাষ্ট্রের যে লড়াইটা, এই লড়াইটা যে ভিত্তির উপরে করেছি, সেই ভিত্তিটা কিন্তু পুরোটাই প্রায় এই 8টা ডাক টিকিটের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে। আমি বলবো যে আমি বিমানদার সামনে বসে যখন কথা বলছি, আমি পরম শ্রদ্ধার সাথে তার যে অসাধারণ সৃজনশীল চিন্তা এবং তিনি যেভাবে পুরো বিষয়টাকে প্রেক্ষিতটাকে নিজের মধ্যে আত্মস্থ করে প্রকাশ করেছেন, এটি আমার কাছে মনে হয় যে আমরা সমগ্র জাতি তার কাছে ঋণী, যে আমাদের বাংলাদেশকে পৃথিবীর কাছে তুলে ধরার জন্য তিনি সেই অসাধারণ প্রচেষ্টাটি গ্রহণ করেছিলেন, যেটি আজকে আমাদেরকে, আমাদের নতুন প্রজন্মকে এবং আমাদের পুরো দেশ জাতিকে আসলে উদ্বুদ্ধ করে যে বাংলাদেশ যে যুদ্ধটা করেছে, সেই যুদ্ধে কেবল আমরাই যে যুদ্ধ, সারা পৃথিবীর সাধারণ মানুষও যুক্ত হয়েছে। বিশেষ করে আমি এইটুকু মানে শ্রদ্ধার সাথে বলবো, আমি কলকাতায় যখনই যাই বা কখনো আমাদের বন্ধুদের সাথে কথাবার্তা হয়, তখন এইটুকু বলি যে আমরা 71 সালে এই আমাদের প্রতিবেশী ভারতের যে রাজ্যগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মেঘালয় সহ এই রাজ্যগুলোর মানুষের যে সহমর্মিতা, যে পরিমাণ সমর্থন এবং আমাদের জন্য তারা যে কষ্ট করেছেন, এইটা অবশ্যই আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। এবং এটা হয় রক্তের টানে, হয় ভাষার টানে, হয় মানবতার টানে, অথবা সামগ্রিকভাবে প্র্যাকটিক্যালি আমাদের পারস্পরিক রক্তের বন্ধনের টানে আমার মনে হয় যে এইটুকু সমর্থন আমরা মুক্তিযুদ্ধের সময় পেয়েছি। এবং সেই 9 মাসের সমর্থন আমরা আমি কোনো আপনাকে কালে একটু কোনোদিন আমি আমি আপনাকে বিনয়ের সাথে আমি একটু বিমান মল্লিক দাদার কাছে যেতে চাই, আমি দাদা বলে ডাকি। আহ, আহ, তো আজকে এই 50 বছর পূর্তিতে, সুবর্ণ জয়ন্তীতে, যেই সময়ে আসলে আপনি 71 সালে ডিজাইন করেছিলেন এবং সেটি প্রকাশিত হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে, বাংলাদেশ সরকার এই 50 বছর পূর্তি উদযাপন করছে, স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে, আপনি আপনার জীবদ্দশায় এটি দেখে যেতে পারছেন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী স্বয়ং নিজে আপনার সামনে উপস্থিত। আপনার মুখ থেকে শুনতে চাই এই অনুভূতিটা, বিমান মল্লিক।
অনুভূতির কথা যখন বললেন, মানে ইংরেজি যাকে বলে ওভারওয়েলম, আপনাদের সকলের কাছ থেকে যে স্নেহ প্রীতি পেয়েছি, তাতে আমি মুগ্ধ হয়ে গেছি এবং বারবার আমার চোখ দিয়ে জল বেরিয়েছে। এটা কিন্তু এই জল বেরানোর উদ্দেশ্য আমি দুঃখে নয়, এটা আনন্দাশ্রু, এইটুকু বলতে পারি ওই অনুভূতি সম্পর্কে। আর আপনারা এতক্ষণ যেসব আলোচনা করলেন তার থেকে কয়েকটা কথা আমি লিখে রেখেছি, তাই নিয়ে দুটো একটা কথা আপনাকে বলবো। তানভীর, আপনি বলেছেন যে ব্রিটিশ নাগরিকরা, তখন ব্রিটিশ নাগরিকরা নয়, ইংল্যান্ডে, লন্ডনে, পৃথিবীর নানা দেশের লোক ছিল, নানা দেশের ন্যাশনালিটি ছিল, তারাও কিন্তু বাংলাদেশকে সমর্থন করেছেন। আচ্ছা, তার মধ্যে আমি একজন। আমি তখন ব্রিটিশ নাগরিক নই, আমি তখন ভারতীয় নাগরিক। এটি মনে রাখবেন যে শুধু ব্রিটিশরা নয়, পৃথিবীর সমস্ত শুদ্ধ মুক্ত মনের মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল। একটা ছোট সামান্য পয়েন্ট মনে রাখতে হবে, যে শুধু ব্রিটিশরা নয়, শুধু বাংলাদেশ নয়, শুধু ভারতীয় নয়, সারা পৃথিবীর মুক্ত মনের মানুষ মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিলেন। আচ্ছা, এবারে বলি, 2003 সাল থেকে বাংলাদেশের কিছু মানুষ এই দিনটিকে, 29 তারিখটাকে, জুলাইকে ডাকটিকিট দিবস হিসেবে পালন করছে। এবং মন্ত্রীমশাই নিশ্চয়ই জানেন, 2015 সালে ডাক বিভাগ এই ডাকটিকিট দিবস উপলক্ষে একটা স্ট্যাম্প বার করে, এবং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি, সেই ভারটা আমাকে দেয়া হয়েছিল, আমি আমার সাধ্যমতো করেছিলাম। আচ্ছা, তখন এবং আমি করেছিলাম, তার আগেও অনেকেই করেছেন, প্রস্তাব করছেন যে এটাকে, যেমন ভাষা দিবসকে পৃথিবী এখন গ্রহণ করা হয়েছে ভাষা দিবস বলে, শুধু বাংলাদেশের ভাষা দিবস না, পৃথিবীর ভাষা দিবস, সমস্ত ভাষাকে সংরক্ষণ করা উচিত। তাকে স্মরণ করার জন্য যেমন ভাষা দিবস হয়েছে, তেমন ডাকটিকিট দিবসের জন্য আন্তর্জাতিক সমর্থন পায়। এখন যখন আমার সুযোগ এসেছে মন্ত্রীমশাইয়ের সঙ্গে কথা বলার, আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করছি, তিনি একটু এ বিষয়ে চিন্তা করুন কি করে এটা করা যায়। আর আপনারা নিশ্চয়ই জানেন, এই যে ভাষা দিবস হয়েছিল, মাত্র 2টি তরুণ, তাদের চেষ্টায় ওটা হয়েছিল। একজন বা দুজন মানুষের চেষ্টাতেও ওটা হতে পারে। সম্ভবত মাননীয় মন্ত্রী, আপনি যদি একটু বলেন যে বিমান মল্লিক দা আসলে বলতে চেয়েছেন যে 29শে জুলাইটাকে আন্তর্জাতিক ডাক দিবস হিসাবে ঘোষণা করার বা এই প্রক্রিয়াটা আদৌ সম্ভব কিনা উনি যুক্ত হতে হতে আমরা পেয়েছি। দাদা, আপনি কি তাহলে বলতে চাইছিলেন যে 29শে জুলাইটিকে আন্তর্জাতিক ডাক দিবস হিসেবে ঘোষণা করবার প্রচেষ্টা? হ্যাঁ, সেটি বলতে চেয়েছি, এবং তার চেষ্টা চলেছে অল্প অল্প, কিন্তু খুব ভালোভাবে হয়নি। কিন্তু একটু ভালোভাবে হলেই তো হতে পারে। যেটা হয়েছিল ভাষা দিবস সম্পর্কে, ভাষা দিবস মাত্র দুজন এই আমরা সম্ভবত একটু যান্ত্রিক ত্রুটি রয়েছে। আমি দাদা আসতে আসতে আমি আপনার কাছ থেকে একটু জেনে নেই, সময়টা বাঁচাই, যে কোনোভাবে কি সেটা সম্ভব কিনা মাননীয় মন্ত্রী। জি, মানে দাদা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, এর মধ্যে
আমি আরেকটি বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত করেছেন, যেমন আমাদের জন্য কিন্তু একটা বিরাট অর্জন হচ্ছে আমরা আমাদের 21শে ফেব্রুয়ারি আমি বলবো যে পৃথিবীর মাতৃভাষাভাষী মানুষদের জন্য এটি একটি বিরাট সাফল্য, এবং বাঙালিদের জন্য একটা বিরাট সাফল্য যে আমাদের যে শহীদ দিবস, আমাদের ভাষার জন্য রক্ত দেওয়ার যে দিনটি, সেই দিনটি সারা পৃথিবীতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে ডাক টিকেটের ইতিহাস অনেক লম্বা এবং ভাষার লড়াইও কিন্তু অনেক লম্বা। বহু প্রাচীন কাল থেকে ভাষার জন্য মানুষ লড়াই করে আসছে। সারা পৃথিবীতেই বহু দেশ মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে। কিন্তু আমাদের সৌভাগ্য, আমাদেরই কিছু সাথী যারা আন্তর্জাতিক অঙ্গনে লবিং করেছেন এবং চেষ্টা করেছেন, তাদের প্রচেষ্টার ফলেই কিন্তু আমরা আমাদের এই মাতৃভাষা দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তর করতে সক্ষম হয়েছি, এবং এটির ফলে বিশেষ করে সারা বিশ্বের প্রায় 35 কোটি বাংলা ভাষাভাষী মানুষ তারা নিঃসন্দেহে সম্মানিত বোধ করতে পারে, মর্যাদার আসনে আসীন কিন্তু হয়েছে। দাদা যেটি বলছেন এটির এটির প্রক্রিয়াটা কি আসলে? আন্তর্জাতিক ডাক দিবস হিসাবে 29শে জুলাইকে এটাকে করার জন্য যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে আমরা প্রধানত আন্তর্জাতিক সংস্থার কাছে আমাদের বাংলাদেশি কিছু লোক একটা প্রস্তাব পেশ করেছিল, কারণ তখনও কিন্তু কোনো মানে মাতৃভাষার স্বীকৃতি অথবা দিবস উদযাপনের কোনো ব্যবস্থা ছিল না। আমাদের প্রস্তাবটাই ইউনিক ছিল, এবং আমরা যখন পুরো বিষয়টাকে তুলে ধরতে পেরেছি, তখন কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এটাতে কনভিন্স হয়েছে যে হ্যাঁ, এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা যেতে পারে, এবং এটার এই সেটি তো স্বীকৃত হয়েছেই। আমি বলছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনি যেটা বলছেন যে হ্যাঁ, এটাও কিন্তু আপনার একটি অসাধারণ রকমের একটি ঐরকমই ঘটনা যে একটি জাতি, সেই জাতি তার মুক্তিযুদ্ধে তাদের যে লড়াই, সেই লড়াইয়ের অংশ হিসেবে একটি ডাক টিকিট প্রকাশ করেছে। এটি কিন্তু কেবলমাত্র সাধারণ একটি ডাক টিকিট প্রকাশ হিসেবে গণ্য করার কোনো কারণ নেই। এমনিতে আমরা প্রতিদিন নিয়মিতভাবে সারা পৃথিবীতেই এই ডাক টিকিট প্রকাশিত হয়, ফিলাডেলিক আন্দোলন হয়, ডাক টিকিট সংগ্রহ কাছে অন্যান্য কিছু হয়, এই আন্দোলন চলে আসছে। কিন্তু এরকম মুক্তিযুদ্ধের জন্য কোনো ডাক টিকিট প্রকাশ করা, এইটা কিন্তু ইউনিক, এবং আমার জানা মতে পৃথিবীর আর কোনো দেশ মুক্তিযুদ্ধের সহায়তা করার জন্য এইরকম ডাক টিকিট করেননি। বিমানদায় ডিজাইন করে দেওয়ার ফলে আমরা কিন্তু সেই অর্জনটুকু করতে পেরেছি। আমরা পৃথিবীর কাছে যদি এই বিষয়টি তুলে ধরতে পারি, আমি মনে করি এটাই ইউনিক একটা ফিচার যে হ্যাঁ, ডাক তো বহু আগে থেকে চলে আসছে। এটা কেবলমাত্র 71 সালে ডাক টিকিট প্রথম প্রকাশিত হয়নি, কিন্তু 71 সালে প্রকাশিত বাংলাদেশের ডাক টিকিট, যে ডাক টিকিট বিমানদার ডিজাইন করেছেন, সেই ডাক টিকিট অন্য যে কোনো ডাক টিকিটের সাথে স্বতন্ত্র, কারণ যে পারপাসটা এই ডাক টিকিট সার্ভ করেছে, সেই পারপাসটা কিন্তু অন্য যে কোনো বিষয়ের সাথে আলাদা। আমরা ডাক টিকিট করি কোনো ব্যক্তিকে সম্মানিত করার জন্য, ঘটনাকে সম্মানিত করার জন্য, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এইসবকে রক্ষা করার জন্য। এখন রাষ্ট্রীয়ভাবে সেই আবেদনটির ক্ষেত্রে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কি ভূমিকা রাখতে পারে? আমার মনে হয় যে নিঃসন্দেহে আমরা ভূমিকা রাখতে পারি। তাই এই কারণেই কিন্তু আমরা পুরো বিষয়টিকে এখন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি সমস্ত বিষয়ে আসলে অসম্ভব রকমের উৎসাহ প্রদান করে থাকেন, সহযোগিতা করে থাকেন, এবং যেখানে যে ভূমিকা পালন করা সেটা করে থাকেন। আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ক্ষেত্রেও কিন্তু সেই কাজটাই করা হয়েছে। আমি খুশি হলাম যে আসলে বিমানদা যে প্রস্তাবটা করেছেন, এই প্রস্তাবটার প্রেক্ষিতে
আমরা আমাদের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করব আন্তর্জাতিকভাবে, যাতে এটাকে একটি আন্তর্জাতিক গান দিবস হিসেবে পালিত হয় এবং সেইটি ওই ভূমিকাটুকু দেব যে এই ডাক টিকিট গুলো কি স্বতন্ত্র ভূমিকা পালন করেছে, কি অনন্য ভূমিকা পালন করেছে, সেটা আমার মনে হয় যদি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে পারি, এই পারাটার সম্ভাবনা আছে। আমাদের অতীতে যেহেতু আমরা সফলতা অর্জন করেছি, এবারও আমাদের একটি সাহস তো আছে, আমরা সেই চেষ্টাটা করব এবং আমি মনে করি একটি ইতিহাসে মানে একটি সাক্ষ্য রাখার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি ধন্যবাদ দিই দাদাকে যে দাদা আমাদেরকে আসলে আমাদের করণীয় একটা কাজের কথা স্মরণ করিয়ে দিলেন। আমরা এতদিন পর্যন্ত কেবল নিজেরা উদযাপন করছি, কিন্তু আমরা এটা নিঃসন্দেহে অনেক ভালো হবে যদি সারা পৃথিবী এটাকে উদযাপন করতে পারে। তখন তারা কিন্তু ওই ইতিহাসটাও জানতে চাইবে, ভাই এই ডাক টিকিট তার মানেটা কি, এই দিবস তার মানেটা কি, তার পেছনের ইতিহাসটা কি, এই কে কে এর সাথে যুক্ত ছিলেন, কি ছিলেন না ছিলেন। আমার মনে হয় অনেক অনেক ধন্যবাদ মেহমানদাকে যে আমরা তার কাছ থেকে এমন সুন্দর একটা প্রস্তাব আমি পেয়েছি। আমাদের আসলে ওনার প্রতি যে পরিমাণ শ্রদ্ধা, আমি 18 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের মাথার মধ্যে এটি ছিল যে আমরা আসলে ওনাকে একটা সম্মানিত করার জন্য বাংলাদেশে নিয়ে এসে আমরা একটা উনি কিন্তু 2012 সালে সম্ভবত, আমি যদি ভুল না করি, ফ্রেন্ডস অফ বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মাননা তিনি পেয়েছেন প্রধানমন্ত্রীর হাত থেকে। সম্ভবত ডক্টর দীপুমণি এবং প্রধানমন্ত্রী ছিলেন, বিমানদা। এবং আমরা চাইছিলাম যে ডাক বিভাগ থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা এই যে ধরেন আমরা গতকালকে আমরা ডাক টিকিটটা উদ্বোধন করেছি, সুতরাং আমরা এই অনুষ্ঠানটিতেও তাকে উপস্থিত রাখবো এরকম একটা ইচ্ছা ছিল, কিন্তু করোনার জন্য আমরা সেই কাজটা করতে পারিনি। কারণ আমাদের কাছে মনে হয়েছে যে এমনিতেই দাদার বয়স এবং অন্যান্য পারিপার্শ্বিক যে পরিস্থিতি আছে তাতে আমরা প্রস্তাব দেবারই সাহস পাইনি। তবে আমি কামনা করব দাদা দীর্ঘজীবী হন, আমরা যেন আমাদের এই মনোবাসনাটা পূরণ করতে পারি যে আমাদের এই যে ঐতিহাসিক কাজটা যিনি করে দিয়েছেন তার প্রতি যেন আমরা সরাসরি একটা শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করতে পারি। এই উদ্যোগটা নিঃসন্দেহে আমি দাদার কাছে ফিরতে চাই। মাননীয় মন্ত্রী তো খুবই ইতিবাচক এবং সরাসরি তিনি বললেন যে আপনার এই প্রস্তাবটি বিবেচনায় নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে এটিকে আন্তর্জাতিকভাবে ডাক দিবস উদযাপন করার একটা চেষ্টা তিনি করবেন। এখন আপনার প্রতিক্রিয়া? আমি আজকে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে এই অঙ্গীকার পেয়েছি, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে আজকে। এবং যদি এটা তিনি চেষ্টা করেন, আমি বিশ্বাস করি গভীরভাবে বিশ্বাস করি যে তাঁদের সে প্রস্তাব নিশ্চয়ই গৃহীত হবে। ঠিক যেমন ভাবে ভাষা দিবসের প্রস্তাব গৃহীত হয়েছিল এটাও হবে। এবং উনি বলেইছেন যে এই ডাক টিকিট পৃথিবীর অন্য ডাক টিকিটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, একটা ইউনিক জিনিস, একটা জাতিকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছিল। সুতরাং তার একটা আলাদা মূল্য আছে এবং তার স্বীকৃতি আমার মনে হয় নিশ্চয়ই তারা নেবেন। এটা একটা পজিটিভ জিনিস, এর মধ্যে কোনো সেক্টরিয়াল ইন্টারেস্ট নেই। দাদা, আমি একটু আপনাকে মনে করে দিতে চাই, আপনি মহাত্মা গান্ধীর ডাক টিকিটও ডিজাইন করেছিলেন। মহাত্মা গান্ধীর ডাক টিকিটের ডিজাইনের পেছনের গল্পটা একটু কি বলবেন? এটা কি কোনোভাবে এটার সাথে সম্পর্কিত? বলছি, সংক্ষিপ্ত ভাবে বলি। একটা নতুন জিনিস আবিষ্কৃত হয়েছে, যেটা বলি সেটা হচ্ছে এই গান্ধীর যে স্ট্যাম্পটা বার করার পেছনে প্রথম উদ্যোগ নেন লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা, এই খবরটা কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন ছিল, আমি খুব খুঁজেছি। কিন্তু আপনারা জানেন এখন নতুন আইন হয়েছে যে ট্রান্সপারেন্সি আইন, অর্থাৎ কোনো গোপন রাখা যাবে না। এসব গোপন তথ্য ছিল যে কার উদ্যোগে এটা হয়েছে। আচ্ছা, এইটি জানার কথা। আপনারা সকলেই জানেন যে লর্ড মাউন্টব্যাটেন যখন ছিলেন ভারতের শেষ ভাইসরয়,
1947-তে, তখনই ভারতের স্বাধীনতা লাভ হয় এবং ভারতবর্ষেও তিনি ছিলেন প্রথম ভাইসরয়। এবং তার সঙ্গে গান্ধীজির গভীর হৃদ্যতা ছিল, শ্রদ্ধার সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্ককে মনে করে তিনি প্রস্তাব করেন যে সারা পৃথিবীতে গান্ধী শতবার্ষিকী অনুষ্ঠান হচ্ছে, ভারত ইংল্যান্ডেরও করা উচিত, গ্রেট ব্রিটেনেরও করা উচিত, এবং তার প্রস্তাব মতোই এটা করা হয়েছে। আর আমি প্রতিযোগিতা কিছু মোটেই পছন্দ করি না। আমার প্রতি যদি কারো আস্থা থাকে, কাজ যদি দেন এবং আমার সাথে কাজটা করতে যদি ভালো লাগে, আমি করবো। কিন্তু এখানকার আইন হচ্ছে যে প্রতিযোগিতার মাধ্যমে ডাকটিকিটের ডিজাইন আহ্বান করা হবে, তবে প্রতিযোগিতাটা হবে কয়েকজন নির্বাচিত মানুষের সঙ্গে। মানে আমাকে হাজার হাজার লোকের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে না, আমাকে করতে হবে আরো 5জন 7জন ডিজাইনারের সঙ্গে। তা আমি গ্রহণ করলাম। প্রথম কথা, মানে আমার হৃদয়ের জিনিস। গান্ধীজি আমার একেবারে হৃদয়ের মানুষ। তার কারণ আপনারা অনেকেই জানেন, কেউ হয়তো না জানতেও পারেন। আমার বাবা ছিলেন গান্ধীজির সহযোগী মুক্তিযোদ্ধাই বলতে পারেন, ভারতের মুক্তিযোদ্ধা। এবং তার জন্যে গান্ধীজি আমাদের বাড়িতে এসেছেন, পণ্ডিত নেহেরু আমাদের বাড়িতে এসেছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আমাদের বাড়িতে নিয়মিত আসতেন। আচ্ছা, সেই পরিবেশে আমি মানুষ হয়েছি। আমাদের বাড়িতে প্রতিদিন আলোচনা হতো কি করে দেশকে স্বাধীন করা যায়। সুতরাং গান্ধীজি আমার কাছে সম্পূর্ণ পরিচিত মানুষ। যখন আমাকে করা হলো, নির্বাচন করা হলো ডিজাইন সাবমিট করার জন্য, সাধারণত সকলেই রিসার্চ করে, আমাকে রিসার্চ করতে হয়নি। আপনাকে যদি বলি আপনার বাবার নাম কি বলুন, আপনাকে রিসার্চ করতে হবে, হবে না। আমারও ঠিক তাই। গান্ধীজি সম্পর্কে আমি এত বেশি জানি, মানে আমার হৃদয়ের মধ্যে আছে, আমার অন্তরের মধ্যে আছে, আমার সত্তার মধ্যে আছে, আমার রিসার্চ করতে হয়নি। যখন গান্ধীজির স্ট্যাম্প বার হয়, অনেকেই আমার বলছে যে ও তুমি ইন্ডিয়ান বলে তোমায় করেছে। আমি তো জানি না মানে সেই জন্য করেছি কেন। যখন অন্যান্য ডিজাইনারের ডিজাইনগুলো আমি দেখলাম তারা গান্ধীজিকে জানেন না, তারা রিসার্চ করেও বুঝতে পারেননি যে গান্ধীজি কে। কিন্তু আমি আমার ছোট্ট ডিজাইনের মধ্যে বুঝিয়ে দিয়েছিলাম গান্ধীজি কে। এবং ঠিক যে মনোবৃত্তি নিয়ে, যে হৃদয় নিয়ে আমি গান্ধীজির স্ট্যাম্প তৈরি করেছিলাম, ঠিক তাই দিয়েই বাংলাদেশের স্ট্যাম্প করেছি। আর এর মধ্যে লিঙ্ক হচ্ছে কোথায়, যখন গান্ধীজির স্ট্যাম্প এখানে বার হয় তখন সেটা ছিল লেবার গভর্নমেন্ট, এবং তখন জন স্টোন হাউস ছিলেন পোস্টমাস্টার জেনারেল। আচ্ছা, তখন তার সঙ্গে কিন্তু আমার তো দেখা হয়নি। তখন তিনি পোস্টমাস্টার জেনারেল, অনেক ওপরতলার মানুষ, আর আমি একজন সাধারণ শিল্পী। আমার সঙ্গে তিনি দেখাও করেননি, দেখার সুযোগও দেননি, দেখাও হয়নি, কিন্তু তিনি নামটা মনে রেখেছিলেন। ওরা কাজের লোক, যেটুকু দরকার সেটা মনে রেখেছেন। যখন বাংলাদেশের স্ট্যাম্প ডিজাইনের কথা ওরা নিজেরা ঠিক করলে, তখন প্রথম তার নাম মনে হয়েছে আমার নাম। আচ্ছা, এবং আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সুখের বিষয়, তিনি আর কারোর সঙ্গে যোগাযোগ করেননি। এবং শুধু তাই নয়, তিনি এবং জাস্টিস চৌধুরী, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা, তারা দুজনেই আমাকে বললেন যে দেখুন, আমাদের এসব ব্যাপার নিয়ে চিন্তা করার সময় নেই, এটা সম্পূর্ণ ভার আপনি নিন। মানে এত বড় গুরু দায়িত্ব এর আগে আমায় কেউ দেয়নি, এবং আমি অন্তর দিয়ে সে দায়িত্ব গ্রহণ করেছি। সে দায়িত্ব গ্রহণ করার কারণটা কি, তার আগে প্রতিদিন আমি টেলিভিশনে দেখছি বাংলাদেশের নিরীহ মানুষের উপরে অত্যাচার হচ্ছে, এবং আমি একটা সাধারণ মানুষের কিছু করতে পারছি না। নিজেকে মনে হচ্ছে একেবারে অসহায়, কিছু করতে পারছি না, প্রতিবাদ করতে পারছি না। এই যে ডাকটিকিট আঁকার সুযোগ দিলেন, আমি সেই প্রতিবাদ করলাম, বুঝেছেন, এটা আমার সুযোগ। এবং আমি হৃদয় দিয়ে আমার সমস্ত ঘটনাটা আমি জানি কি হচ্ছে না হয়েছে, এবং সেখানেও আমাকে রিসার্চ করতে হয়নি, কারণ এভরিথিং আই নিউ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড।
আমি জানি কোথায় বাংলাদেশ। বাংলাদেশ এটা অলিক দেশ নয়। পৃথিবীতে বাংলাদেশ বলে একটা জায়গা আছে পৃথিবীতে, সেখানে যে ৭৫ মিলিয়ন লোক বাস করে, সেখানকার লোক অত্যাচারিত হচ্ছে। গত ২৩-২৪ বছর ধরে পাকিস্তান থেকে উপনিবেশ করে রেখে দিয়েছে। এই খবর তো আমি সম্পূর্ণভাবে জানি, আমাকে নতুন করে রিসার্চ করতে হয়নি। সুতরাং আর আমি দেখলাম যে এই খবরগুলো যদি আমি ডাকটিকিটের মাধ্যমে প্রকাশ করি এবং পৃথিবীর লোককে জানাই যে বাংলাদেশ বলে একটা রাষ্ট্র আছে, সেইটি হবে আমার প্রধান উদ্দেশ্য। ডাকটিকিটের মূল উদ্দেশ্য কি? ডাক মাসুল তোলা। তার জন্য কিছু চিন্তা করার দরকার নেই। এই চিন্তাশীলতার কথাটা প্রথমে উল্লেখ করেছেন। তিনি ছবি আঁকতে জানতেন কি জানতেন না আমি জানি না, কিন্তু তিনি যে একজন হৃদয়বান মানুষ সেটা আমি কিন্তু বুঝতে পেরেছি। আমি একটু দাদার কাছ থেকে আমি মাননীয় মন্ত্রীর কাছে একটু যেতে চাই। আপনি সুযোগের কথা বলেছেন, আপনার প্রতিবাদের একটা সুযোগ এসেছে, আপনার নিজের ক্ষোভ প্রকাশ আপনি শিল্পের মাধ্যমে প্রকাশ করেছেন। তো আমি মাননীয় মন্ত্রী একটা সুযোগ দিয়েছেন, এই কারণে আমি একটু সুযোগটা নিতে চাই যে সেই সময়ের জন স্টোন হাউস যদি গান্ধীজির ডাক টিকিট প্রকাশ করতে পারেন এবং গান্ধীজিকে আন্তর্জাতিকভাবে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেই ডাক টিকিটটা অনন্য ভূমিকা রেখেছিল। তো আমরা জানি যে মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ নানা কিছু করেছে। তো বাংলাদেশের ডাক মন্ত্রণালয় কি এই সুযোগটা নেবে কিনা? বঙ্গবন্ধুর একটা আন্তর্জাতিক ডাক টিকিট তৈরি করবার একটা সুযোগ আপনার মন্ত্রণালয় নেবে কিনা? ব্রিটেন থেকে একটা ডাক টিকিট বঙ্গবন্ধুর নামে সেটি প্রকাশ করার আপনি উদ্যোগ নেবেন কিনা? ধন্যবাদ তানভীর সাহেব। আমি একটা উপলক্ষ যেহেতু পেয়েছি, বিমানদা আমার সামনে আছেন। আমরা বিমানদার যে ৭১ সালের যে ডাক টিকিটটা, এই ডাক টিকিটটার সুবর্ণ জয়ন্তী যে আমরা উদযাপন করেছি, কিভাবে করেছি এইটার নমুনাটা আমি একটু পর্দায় দেখাই, তারপরে আপনার প্রশ্নের জবাব একটু আপনি দেখেন। এইটা আমরা এইবার এই যে ২০২১ সালে সুবর্ণ জয়ন্তীতে আমরা বিমানদার ওই ৮টা ডাক টিকিটকে আমরা রেখেছি এবং তার সাথে লোগো হিসেবে ব্যবহার করেছে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, এবং খামটা যেরকম ভাবে করেছে ডাক টিকিটটাও ঠিক সেইভাবে করেছি। এবং এটি করতে গিয়ে আমাদের পরম শ্রদ্ধা তো আমাদের বিমানদার প্রতি মানে বারবার প্রকাশিত হয়েছে। আমরা যারা আলোচনা করেছি এবং আমরা যারা কথা বলেছি প্রত্যেকে বারবার তার নাম উচ্চারণ করেছি এবং আমরা লক্ষ্য করেছি ৮টা ডাক টিকিট দিয়ে তিনি কি অসাধারণ ভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন। বাংলাদেশের মানুষের ৭০-এর নির্বাচনের বিজয়, বাংলাদেশের মানচিত্র, এর সমস্ত কিছু ৮টার মধ্য দিয়ে যে প্রকাশ করে দেওয়া এবং আন্তর্জাতিক কমিউনিটির কাছে যে বিষয়গুলোকে তুলে ধরতে পারা, এটি আসলে অসাধারণ প্রতিবাদ ছাড়া কারো পক্ষে এটি সম্ভব না। যেটি দাদা বলেছেন যে আমরা মাসুল তোলার জন্য যে ডাক টিকিট, সেই ডাক টিকিটে ৫ টাকা ১০ টাকা ২০ টাকা যাই থাকুক না কেন, কিন্তু এটির যে ভ্যালু, এর ঐতিহাসিক ভ্যালু, সেটা নিঃসন্দেহে আমি বলবো যে এটা মানে পুরা জাতি, বাঙালি জাতি গর্ব করবে। আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ গর্ব করছি। দাদা আবারও আপনার প্রতি শ্রদ্ধা জানাই যে আপনি এই কাজটা করেছিলেন বলে আমরা এই যে 75 দিয়ে আপনি উইন করেছেন ৭.৫ কোটি মানুষের কথা, 98 দিয়ে আপনি উইন করেছিলেন আমরা ৭০-এর আসনে, ৭০-এর নির্বাচনে ৯৮% আসন জয়ী হয়েছিলেন এবং প্রত্যেকটি অর্থবহ বিষয় তিনি এর মধ্যে দিয়ে তুলে ধরেছিলেন। এটা সত্যি সত্যি তানভীর, আমি বলবো যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা তার প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। তারপরের যে বিষয়টি নিয়ে আমরা বলবো সেটি হচ্ছে যে আপনি
যে বিষয়টি বলেছেন বঙ্গবন্ধু সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে কিন্তু আমরা 2020 সালে আমরা বস্তুত পক্ষে শত শত ডাক টিকিট প্রকাশ করেছি, অ্যালবাম প্রকাশ করেছি, দেন ডাক টিকিট সহ স্মরণিকা প্রকাশ করেছি। আমাদের দেশে যা যা করণীয় ছিল সেই কাজগুলো করেছি। আমি নিঃসন্দেহে আপনার এই প্রস্তাবটি, এটিও আসলে অত্যন্ত চমৎকার, কারণ বঙ্গবন্ধুর যে জন্মশতবার্ষিকী, এই জন্মশতবার্ষিকীতে কিন্তু পৃথিবীতে অনেক দেশ ডাক টিকিট নিজেরাও প্রকাশ করেছে। যেমন আমি জাস্ট গত পরশুদিন দেখেছি তুরস্ক বাংলাদেশের জাতির পিতার একটা ডাক টিকিট প্রকাশ করেছে, আরো দু একটা দেশ এরকম ডাক টিকিট প্রকাশ করেছে। তবে আপনার এই প্রস্তাবটি নিঃসন্দেহে আমরা বিবেচনা করে দেখতে পারি যে আমরা আমাদের অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে ব্রিটিশ ডাক বিভাগ, জন স্টোন হাউসের মতন মানুষ থেকে শুরু করে এখনো তারা এই অঞ্চলের প্রতি, যেমন মহাত্মা গান্ধীর প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে, বঙ্গবন্ধুর প্রতিও শ্রদ্ধা থাকাটা অত্যন্ত স্বাভাবিক। এবং এই স্বাভাবিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাপ্রোচ করব। আমাদের ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের একটা সম্মেলন আছে আগস্ট মাসে আমরা আইভরি কোস্টে আমাদের লোকজন যাবে এবং তারা সেইখানে বিভিন্ন দেশের সাথে যেমনি করে কথা বলবে, তেমনি করে আপনার আমাদের ব্রিটিশ যে ডাক বিভাগ আছে তাদের সাথেও আমরা কথাবার্তা বলবো। বস্তুত আপনার আইডিয়াটাকে আমরা একটু সম্প্রসারিত করতে চাই, যেমনি করে আমাদের জাতির পিতার এই মহাত্মা গান্ধীর মতন একটা স্মারক ডাক টিকিট করতে পারি, তেমনি করে কিন্তু আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও সারা পৃথিবীর কাছে আমরা তুলে ধরতে পারি। তার কারণ হচ্ছে এই সাম্প্রতিক কালে যদি দেখেন তাহলে বাংলাদেশ যেভাবে, যে পদ্ধতিতে, যে সময়ের মধ্যে একটি স্বাধীন দেশে রূপান্তরিত হয়েছে 9 মাসের নিরস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে, একই সাথে বাংলাদেশ এই পরবর্তীকালে একটা কৃষি প্রধান দেশ থেকে আজকের যে বাংলাদেশে রূপান্তরিত হয়েছে, যে বাংলাদেশকে আমরা এখন ডিজিটাল বাংলাদেশ বলি, এই রূপান্তরটাও কিন্তু ইতিমধ্যেই আমরা পৃথিবীর কাছে মোটামুটি ভাবে একটা সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছি। এবং আমি এই যে 18 থেকে এই সময়কালে বিভিন্ন দেশে করোনার আগে যেসব জায়গাতেই গিয়েছি, তারা কিন্তু বাংলাদেশকে একটু ভিন্ন চোখে দেখতে, একসময় হেনরি কিসিঞ্জার যে দেশটাকে তলাহীন জরুরি দেশ বলছিল, সেই দেশটা কিন্তু এখন উন্নয়নের মানে সূচক হিসেবে বিবেচিত হয়। সুতরাং সেই জায়গাটার দিক থেকে আমার মনে হয় আমরা সারা পৃথিবীর কাছ থেকে আমরা সমর্থন পাবো। আমি চেষ্টা করবো এই জায়গাটার ক্ষেত্রে যাতে উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। আমি দাদাকে আশ্বস্ত করছি যাতে আমরা ওই রকম বঙ্গবন্ধু সম্পর্কেও একটা বড় ধরনের একটা কাজ আমরা সম্পন্ন করতে পারি। আমরা কিন্তু এবারও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যেহেতু আমরা 2020 সালে যেভাবে করা উচিত সেভাবে করতে পারিনি, সেই যেহেতু কিন্তু 21 সালকেও আমরা জন্মশতবার্ষিকী হিসেবেই গণ্য করছি। তো আপনি দেখতে পাবেন যে আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের ভিতরে একদিকে সুবর্ণ জয়ন্তীর একটা লোগো আছে, আরেকদিকে জন্মশতবার্ষিকীরও একটা লোগো আছে। তার মানে হচ্ছে আমরা দুটো এই বছর একসাথেই উদযাপন করছি। অর্থাৎ বঙ্গবন্ধুকে, আর বাস্তবতা হচ্ছে বঙ্গবন্ধুকে বাদ দিলে বাংলাদেশ নাই। অর্থাৎ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, অর্থাৎ আমরা তাকে তো সেই সম্মানটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। দুটি বড় আপনার কাছে আসবো দাদা, আমি দুটি বড় ঘোষণা মাননীয় মন্ত্রী আপনি দিলেন। একটি হচ্ছে বিমানদার প্রস্তাব, সেটি হচ্ছে 29শে জুলাইকে আন্তর্জাতিক ডাক বিভাগ ঘোষণা করবার প্রক্রিয়ার উদ্যোগ নেবেন আপনি। দ্বিতীয়টি হচ্ছে আমি যেটি আগ্রহ নিয়ে বলার চেষ্টা করেছি, সেটি হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করা, বিশেষ করে
ব্রিটেন থেকে, যেটির একটি বঙ্গবন্ধুর আন্তর্জাতিক ভাবে প্রচার এবং বঙ্গবন্ধুর কাজ এবং বাংলাদেশকে পরিচয় করবার জন্য এ ধরনের একটি ডাক টিকিট প্রকাশ করবার আপনি উদ্যোগ নেবেন। আর বিমানদার কাছে যেতে চাই, আপনার পেছনে একটি ছবি আপনি এঁকেছেন আমি দেখতে পাচ্ছি। আপনি এই ছবিটি 50 বছর পূর্তি উপলক্ষে এঁকেছেন, এটি যদি আমাদেরকে একটু দেখান এবং বলেন, সেটি দিয়ে আমি আলোচনাটা শেষ করতে চাই দাদা। আচ্ছা, বলছি সেটা যে আগে বলতেন তার ভালো হতো। যাই হোক, এখন কাজ করে এই ক্যামেরাটাকে ওর কাছাকাছি নিয়ে যায়, দেখি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, ওটা শুনুন। আমরা দর্শকদের বলি, আমার একটা ফেসবুক আছে, সেখানে ওটা আমি দিয়েছি। আর আমার ফেসবুকে যে কোনো মানুষ আসতে পারে। আচ্ছা, তার সেখানে দেখে নেবেন। আমি আসলে সকলকে শুভেচ্ছা জানিয়েছি। এই আজকের দিনের উপলক্ষে অনেকেই আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, আমি আমার পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। এইটি উদ্দেশ্য, এবং সেখানে আমি আমার মতো করে করেছি। আর এ নিয়ে বিশেষ ব্যাখ্যা করে লাভ নেই, যাদের দেখার ইচ্ছে দেখে নেবেন। আমার দুটো ছোট ছোট প্রশ্ন আছে, আমি একটু করি এই আলোচনার মধ্যে। একটা হচ্ছে প্রশ্ন আর একটা হচ্ছে অনুরোধ। গতকাল একজন ফিলাটেলিস্ট একটি নতুন ওয়েব পেজ লঞ্চ করেছেন। ওয়েব পেজের নাম দিয়েছেন bimanmallik.com। সেখানেতে বাংলাদেশের ডাক টিকিট সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এবং গান্ধীজি ডাক টিকিট সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আচ্ছা, আমি সেগুলো আলোচনা করতে চাই না, যাদের আগ্রহ আছে তারা দেখতে পারেন। এটা হচ্ছে আমার একটা অনুরোধ, যে খুব সহজ নাম bimanmallik.com, 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে, মন্ত্রীমশাই আমাকে এইমাত্র দেখালেন ডাক টিকিট, ফার্স্ট দ্য কাভার। আমার ওপর থেকে দেখে খুবই ভালো লেগেছে। আমি কিন্তু কাভারটা দেখেছি, অ্যাকচুয়াল ডাক টিকিটটা দেখিনি, দেখতে পাচ্ছিলাম না। যদি মন্ত্রীমশাই ওটা ক্যামেরার কাছে নিয়ে আসেন, আমি দেখতে চাই যে অ্যাকচুয়ালি ডাক টিকিটটা কি হয়েছে, সেটা আমি দেখা। আমি এক বাক্যে যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে খাবারটাতে আমরা যা করেছি সেখানে আপনার ডাক টিকিট গুলো একটু বড় আকারে দেখানো হয়েছে, আর ডাক টিকিটটা যেটা, এই ডাক টিকিটটার ক্ষেত্রে ওই জিনিসগুলো আসলে ছোট আকারে রাখা হয়েছে স্ট্যাম্পের ভিতরে করার জন্য। বেসিক্যালি দুটো জিনিস একই, আপনার ডিজাইন গুলোই আমরা খামেও ব্যবহার করেছি, আমরা ঠিক ওই ডাক টিকিটও করেছি। এই একটু কাছে গেলে আবার এটা আপনার বডির দিকে রাখলে আর ব্লার হবে না। এক্স্যাক্টলি আপনার বডির দিকে উপরে রাখুন, তাহলে আর ব্লার হচ্ছে না। দেখতে পাই, মানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হলেই এটা এক্স্যাক্টলি এভাবে থাকতে হবে। ওই আসলে স্ট্যাম্পটাকে নিয়ে আসতে হবে ক্যামেরার কাছে যদি সম্ভব হয়। আর তা নাহলে আমি পাঠিয়ে দিব দাদা, আপনাকে আমি পাঠিয়ে দিব, আমি ইনবক্স করে পাঠিয়ে দিব, ছবিটা আমার কাছে আছে। আমি দাদা, আপনি, আমার একটা প্রশ্ন আছে। আপনি এই যে ছবিটা, আপনার পেছনে যে ছবিটা তানভীর লক্ষ্য করেছে, আমি আসলে ওইটাও লক্ষ্য করেছি, ওইখানে 50 লেখা আছে। এটা কি ইতিমধ্যেই ডাক টিকিট আকারে প্রকাশিত হয়েছে? না 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 না, এটা আমি কাল মানে জাস্ট 50 মানে হচ্ছে 50 বছর পূর্তি। আমরা কি একটা কাজ করতে পারি? আপনি 50 বছর পূর্তিতে যে ডিজাইনটা করেছেন, এই ডিজাইনটা পেলে আমরা তো এটাকেও প্রকাশ করতে পারি দাদা। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, এটা মানে এটা আনন্দের বিষয়। আপনি যদি বলেন, আপনি আমাদের স্বাধীনতার 50 বছরে এমন চমৎকার একটা ডিজাইন করেছেন, এবং আমি আপনার এইটা দেখেই বুঝেছি যে আপনি কতটা চিন্তাশীল মানুষ, কতটা সৃজনশীল মানুষ, এবং সেই অনুপাতে বাংলাদেশের স্বাধীনতার 50 বছরকে বিমান মল্লিকের চোখে দেখতে পারাটা, এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট বিষয়। আমি খুব খুশি হব। আমি তানভীরকে অবশ্য বলেছি আপনার যোগাযোগের মাধ্যমগুলো ওগুলো যেন আমাকে দেয়, এবং আমিও তানভীরের কাছে আমার নাম্বার সহ সবই আছে। আমি খুব খুশি হব যদি আমাদেরকে এই জিনিসগুলো দেন, এবং আমি এই স্বাধীনতার 50 বছরের পালনের মাঝখানে এটিকে প্রকাশ করতে চাই, এবং এই স্বীকৃতিটুকু সহ যে বিমান মল্লিক বাংলাদেশের প্রথম ডাক টিকিট ডিজাইন করেছিলেন, এবং তারই ডিজাইন করা আরো কয়েকটি ডাক টিকিট আমরা
প্রকাশ করলাম। এইটুকু আমি চাই, যদি আপনি আমাকে সেই সুযোগটা দেন। নিশ্চয়ই নিশ্চয়ই, মানে হয়তো আনন্দের বিষয়। এতে আরো জি, একটা জি, আপনি আসছেন, এটা মানুষের দেখা উচিত, এবং মানুষের এটাও দেখা উচিত যে এই লোকটার হাত দিয়ে বাংলাদেশের প্রথম ডাক টিকিট আঁকা হয়েছিল। সুতরাং সেইটুকু ইচ্ছা আমার আছে। আপনি জাস্ট আমাকে যেহেতু আমি সিদ্ধান্ত নেওয়ার মালিক, আমি এই কাজটা করে ফেলতে চাই। আর আপনি যদি আমার ফেসবুকেতে একবার আমাকে সঙ্গে যোগাযোগ করেন, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। আমার তো দাদা বোধ হয় যেটা হবে দরকার, যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ডিজাইন থেকে যখন আমরা প্রিন্ট করতে যাব, তাহলে একটু হাই রেজলিউশন অরিজিনাল ডিজাইনের তো দাদা আমাকে যদি ইমেল ভার্সনটা পাঠান, ওটা একটু পিডিএফ, আপনি তো আমার ইমেল অ্যাড্রেস আছেই, আপনি যদি পাঠিয়ে দেন আমি মাননীয় মন্ত্রীকে এটা হাই রেজলিউশন ভার্সনটা পাঠিয়ে দিব। ঠিক আছে, আপনি আমাকে আজ হাই রেজলিউশন থেকে আমাদের জন্য রিপ্রোডিউস করাটা ইজি হবে আর কি। আপনি নিশ্চয়ই নিশ্চয়ই। তবে একটা কথা আপনাকে বলি, শুনুন। এর আগে আমি একটা স্ট্যাম্প ডিজাইন করেছিলাম, সেখানে আমি চেয়েছিলাম আমাদের পুরোনো দিনের টার্মিনোলজিতে আমরা বলতাম লাইন এবং হাফ টোন। এখন কি সব নতুন টার্মিনোলজি হয়েছে আমি জানি না। আচ্ছা, তা আমি চেয়েছিলাম সেই ডিজাইনটা মেনলি লাইনেই হোক, সবটাই লাইনে হোক। যেমন বলি শুনুন, এই বাংলাদেশ স্ট্যাম্পের যেখানেতে শেখ মুজিবের ছবি আছে, ওইটে ছাড়া প্রত্যেকটা হচ্ছে লাইন ড্রয়িং। এই লাইন ড্রয়িং কথাটা হচ্ছে একটা টেকনিক্যাল কথা। আচ্ছা, আমি জানি দাদা, আমি প্রিন্টিং এবং পাবলিশিং টেকনোলজির সাথে যুক্ত, এবং বাংলাদেশের গ্রাফিক্স ডিজাইনের বিপ্লব আমার হাতে হয়েছে। গুড। যদি তাই হয় আমি খুব খুশি হব। একটু তাতে একটু খরচ বেশি হবে, খরচ বেশি, কিন্তু রেজাল্টটা খুব ভালো হবে। বাংলাদেশের স্ট্যাম্পগুলো প্রত্যেকটা কিন্তু লাইন ড্রয়িং, ওই ওই একটা ছাড়া। এটাকেও যদি আপনার লাইন করেন খুব ভালো হবে। এর আগে 2015 সালে আমাকে যে ডিজাইন করতে বলা হয়েছিল আমি করেছিলাম। আমার অনুরোধ ছিল ওটাকে লাইন হিসেবে ছাপা, কিন্তু সেটা করা হয়েছিল হাফ টোন, তার জন্য তার রেজাল্টটা খুব ভালো। দাদা আপনি নিশ্চিত থাকেন, হাফ টোন আর লাইনের যে পার্থক্য আছে, এটা আমার চেয়ে বেশি বাংলাদেশে আর কেউ বোঝে না। গুড গুড। আপনি নিশ্চিত থাকেন, আমি বাংলাদেশে কালার ইন্ট্রোডিউস করছি, আমি বাংলাদেশে কম্পিউটার ইন্ট্রোডিউস করছি, আমি বাংলাদেশে কালার সেপারেশন কম্পিউটার দিয়ে করা সেটা করেছি, পুরা পত্রিকা কালারে ছাপা এবং পেজ মেকআপ করে ছাপা। অর্থাৎ বাংলাদেশের প্রিন্টিং ইন্ডাস্ট্রি, আপনি যদি কোনো প্রকাশকের কাছে আমার নাম উচ্চারণ করেন, তাহলে বুঝতে পারবেন যে এই লোকটা 34 বছর যাবত এই কাজটা করে বেড়াচ্ছে, শুধুমাত্র কম্পিউটার ভিত্তিক। আর আমার প্রিন্টিং এর যাত্রা হচ্ছে 72 সাল থেকে। আচ্ছা, মানে এই কাজ যদি হয় আমি অত্যন্ত খুশি হব। এটা একটা মানে আমার অতিরিক্ত অর্জন হলো আজকে যে এটা হয়। আমি কথা দিচ্ছি দাদা, ওই কাজটুকু আমরা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ বিমানদা আপনাকে এবং মাননীয় মন্ত্রী। আপনি যে সবকিছু ইতিবাচকভাবে দেখেন এবং আপনি যে একদম গভীরে চিন্তা করে সিদ্ধান্ত তাৎক্ষণিক দেওয়ার যে মুনশিয়ানা সেটি আপনি দেখিয়েছেন। আমরা বিশ্বাস করি নতুন প্রজন্মের সাথে এভাবেই মুক্তিযুদ্ধের একটা যোগসূত্র তৈরি হবে, তারা নতুন করে জানবে, আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশ সম্পর্কে জানবে। আমরা আপনার এই উদ্যোগগুলো সফলতার মুখ দেখুক এই প্রত্যাশা করে শেষ করছি। জীবনের একটা বড় পাওনা যে আমি এমনিতে মুখোমুখি বসে কথা বলতে পারছি, এটা অসাধারণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ তানভীরকে যে এইরকম একটা আয়োজন করেছেন। আপনি যখন বলেন যে এরকম একটা অনুষ্ঠান করবেন আপনি, নর্মালি আমার বিষয়ের বাইরে আমি খুব একটা কথা বলতে চাই না, কারণ মানে সবখানেই যেটা থাকে, মন্ত্রী থাকলে যে কোনো অনুষ্ঠান আলু পটল থেকে আরম্ভ করে সবকিছুতেই ফিতা কাটা, অমুক করা তমুক করা, এগুলোর জন্য ডাক করতেই থাকে। কিন্তু আমার জগৎটা একটু ভিন্ন, আমার জগৎটা একটু প্রযুক্তি নির্ভর, এবং আমি এই প্রযুক্তি নির্ভর জগৎটাতেই কাটিয়ে দিয়েছি জীবনের প্রায় 35টা বছর। তো সেই কারণেই আর
একটা বিষয় আছে, যেহেতু একদম যৌবনকালে যখন রিয়েল অর্থেই মানুষের মানে মনের মধ্যে উন্মাদনাটা বেশি থাকে, সেই সময়ে মুক্তিযুদ্ধ ছিল। মুক্তিযুদ্ধের আগের সময়গুলো, মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পরের সময়গুলো, এগুলো আমাদের জীবনের এক একটা বড় অর্জন। এবং আমি প্রায়ই বলে থাকি আমাদের ছেলে মেয়েদেরকে যে তোমরা সবকিছু পাবা, আমাদের ওই সময়টা তো আর পাবা এটা তো আর তোমাদের কপালে জুটবে না। তো আমার কাছে সৌভাগ্যের বিষয় যে আমি সত্যি সত্যি আজকে বিমান মল্লিকের সামনে বসে আছি, যাকে আমি একেবারে প্রথমেই আমি ওনার এই ডিজাইন করা ডাক টিকিট গুলো দেখেছি এবং এটা বারবার দেখেছি, এবং মানে এটা বলা যেতে পারে যে একটা অসাধারণ অনুভূতি যে একজন মানুষ কি পরিমাণ দরদ থাকলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি এই পরিমাণ আবেগ আপ্লুত হয়ে একটা কাজ করে দিতে পারেন, যেটা বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছে। এটা অবশ্যই আমি আমার দাদাকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করে পুরা জাতির পক্ষ থেকে আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার মন্ত্রণালয়ের বিভাগ এবং ডাক বিভাগ তো বটেই, কারণ আপনি আমাদের ইতিহাসটা তৈরি করে দিয়েছেন। আমি যখন এখন বাংলাদেশের ডাক বিভাগের কথা বলি তখন 29শে জুলাইতেই বলি, তার কারণ হচ্ছে সেই দিনই আপনার এই ডাক টিকিট আত্মপ্রকাশ করার ফলে সারা বিশ্বের কাছে বাংলাদেশ এই নামটি অন্তত পরিচিত হয়েছে। এটা আমাদের একটা বড় পাওনা। আমাদের এই যুদ্ধের কালে এই সমর্থনটা একটা অসাধারণ রকমের অর্জন বলে আমরা মনে করি। এবং বিমানটার দুজনের কিন্তু এটা শুধু টেলিভিশন অনুষ্ঠান না, এটা তার চেয়ে অনেক 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 গুণ বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব আমরা আমাদের নিজেদের জীবনের স্মৃতি হিসেবেও রাখতে চাই। আমার জন্য এটা স্মরণীয় দিন যে আমি বিমানদার সাথে একটা টিভি টক শোতে এইরকম ভাবে আলাপ করছি এবং এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলাপ করতে পেরেছি। এটা একটা সৌভাগ্যের বিষয়, এটা আমার হয়েছে। নমস্কার। নমস্কার। আজকে নমস্কার।